ওগো শুনছো, আমি প্রেগনেন্ট। হোয়াট? বিয়ে হয়েছে গতকাল আর আজ তুমি প্রেগনেন্ট? মানে কি এসবের? সেটা তো আমিও বুঝতে পারছি না। আজ সকালে খারাপ লাগছিল তাই ডাক্তারের কাছে গিয়েছিলাম। তুমি তো ঘুমিয়েছিলে তাই আর ডাক দেয়নি। সত্যি করে বল, বিয়ের আগে কার সাথে আকাম করেছিস? আরে সত্যিই বলছি, আমি কারোর সাথে কিছুই করিনি। আর বিয়ের আগে তো তোমার সঙ্গেই আমার 4 বছরের রিলেশন ছিল। তবে কিভাবে বলতে পারো এইটা? দেখো নিপা, শারীরিক সম্পর্কে যুক্ত না হলে কেউ প্রেগনেন্ট হয় না, এটা অবশ্য তুমি ভালো করেই জানো। তবে এখানে নতুন করে কি বলবো তোমাকে? এতক্ষণ ঝগড়া করছিল ইমরান আর নিপা। 4 বছর যাবৎ রিলেশন করার পর গতকাল ফ্যামিলিগতভাবেই বিয়েটা করে, কিন্তু বিয়ের পরের দিন একটা মেয়ে কিভাবে প্রেগন্যান্ট হয়, এটা সত্যিই অস্বাভাবিক একটা ব্যাপার। তাছাড়া বাসর ঘরেও তারা কোনো কিছু করেনি। আবার করেনি বলতে কিছুই করেনি তা নয়, একেবারে কিছুই করেনি, খালি নেগেটিভ। এদিকে ইমরান সাহেব চিন্তায় চিন্তায় শুকিয়ে যাচ্ছে। পরিবারের কেউ জানতে পারলে তো মহা বিপদ হয়ে যাবে। সারাটা রাত তিনি চিন্তা করতে করতেই পার করে দেয়। সকাল হতেই ইমরান সাহেব বিছানা ছেড়ে বাসা থেকে বের হয়ে যায়। নিপা কিছু বুঝে ওঠার আগেই ওর ফোনে কল আসে ইমরানের। নিপা রিসিভ করেই বলল, সকাল সকাল কোথায় চলে গেছো? এদিকে চিন্তায় আমি মরে যাচ্ছিলাম। চিন্তা করার কিছু হয়নি, তুমি খেয়ে দিয়ে বাহিরে আসো, আম্মুকে বলবা আমি ডেকেছি। কোথায় যাব আমরা? জাহান্নামে যাব। যাবে তুমি? রাগ দেখিয়ে। রাগ করো কেন? কোথায় আসবো বলো? চৌরাস্তার পাশে এসো। আসছি। নিপা কলটা কেটে ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হবার পর রেডি হয়ে চলে যায় ইমরানের কাছে। খাবারটাও খেয়ে যায়নি মেয়েটা। এই সময়ে কয়জন বা খেতে চায়, কিন্তু এইটাই ছিল নিপার শেষ যাওয়া। দুপুর পেরিয়ে বিকেল হলো, বিকেল পেরিয়ে সন্ধ্যা নামলো। বাসার সবাই চিন্তায় পড়ে যায় ভীষণ। ফোনেও তাদের পাওয়া যাচ্ছে না, দুজনের ফোনই সুইচ অফ। এদিকে রাত নেমে এসেছে, চারদিক যত অন্ধকার হচ্ছে, আবছা কালো ছায়াটা যেন বাড়ির উপরেই এসে পড়েছে। সকালবেলা বের হলো আর এখন রাত 12টা ছুঁই ছুঁই, তাও তাদের নিশানা নেই। অবশেষে ইমরানের আব্বু পুলিশের সাহায্য নেয়। পুলিশকে কল দিয়ে জানিয়ে দেয় ব্যাপারটা। পুলিশ পুরো শহর জুড়ে তাদের খুঁজে চলেছে। রাত 3:25 বাজে, এখনো কেউ ঘুমায়নি। অপেক্ষারত হয়ে আছে সবাই, কবে মিলবে দেখা। রাত ঠিক 4:45 থানা থেকে একটা ফোন কল আসে। ইমরানের আব্বু রিসিভ করার 1 মিনিট পর মাথা ঘুরে পড়ে যায়। সবাই দৌড়ে এসে ওনাকে ধরে, চোখ মুখ আর মাথায় পানি দিয়ে অবশেষে ওনার জ্ঞান ফিরে। সবাই কৌতূহল হয়ে জিজ্ঞেস করে কি হয়েছে। ইমরানের আব্বু ওদের জানায়, নিপার লাশ নাকি চৌরাস্তার পাশে একটা ডাস্টবিনে পড়ে আছে, আর ইমরান সাহেব নাকি ঢাকার নাইট ক্লাবে মদ খেয়ে ফুর্তি করতেছিল। পুলিশ সেখান থেকে ইমরানকে গ্রেফতার করে। বাড়ির সবাই ঘটনা শুনে দৌড়ে যায় থানায়। গিয়ে দেখে নিপার লাশ পড়ে আছে থানার বারান্দায়, আর ইমরান জেলখানায় মাতাল অবস্থায় বসে আছে। পুলিশ ইমরানের পরিবারকে আরো জানায় যে নিপার ফোনে একটা কল রেকর্ডিং পাওয়া গেছে, যার থেকে স্পষ্ট বোঝা যায় নিপার হত্যাকারী ইমরান। ইমরানের আব্বু আম্মু কিছুতেই বিশ্বাস করল না। বাধ্য হয়ে পুলিশ তাদের রেকর্ড শোনায়। রেকর্ড চালু হবার পর সবাই মন দিয়ে শুনছে। সকাল সকাল কোথায় চলে গেছো? এদিকে চিন্তায় আমি মরে যাচ্ছিলাম। চিন্তা করার কিছু হয়নি, তুমি খেয়ে দে বাহিরে আসো, আম্মুকে বলবা আমি ডেকেছি। কোথায় যাব আমরা? জাহান্নামে যাব। যাবে তুমি? রাগ করো কেন? কোথায় আসবো বলো? চৌরাস্তার পাশে এসো। আসছি। রেকর্ড শেষ হবার পর পুলিশ আরো একটা নিউজ দেয়। নিপা প্রেগন্যান্ট ছিল, সে ব্যাপারে। বিয়ের পরের দিন প্রেগন্যান্ট কেউ হতে পারে না, কিন্তু নিপা প্রেগন্যান্ট ছিল। অর্থাৎ এইটা জানতে পেরেই ইমরান নিপাকে খুন করে। পুলিশের তথ্যবচন এতটাই গভীর যে খুনটা যে ইমরান করেছে এইটা সবাই শিওর। সবাই ইমরানকে থু থু মারতে থাকে। ইমরানকে এইটাও বলে, নিপার সমস্যা আছে এইটা আমাদের বলতে পারতিস, আমরা যা করার করতাম, কিন্তু তুই তো খুনি। আমি কোনো খুনিকে পেটে ধরিনি, তুই আজ থেকে আমাদের কেউ না। ইমরানের পর ইমরানের বাবা এসে আরেকটা খোঁচা মেরে দিল। এভাবে এসব বলেই সবাই চলে যেতে লাগলো। পিছন থেকে ইমরান চিৎকার দিয়ে বলছিল, আমি খুনি নয়, আমি খুন করিনি, বিশ্বাস করো কেউ। কিন্তু কে শুনে কার কথা? ইমরানের ফাঁসির রায় পড়ে যায়। মাত্র 22 দিন পর ইমরানের ফাঁসি। সমস্ত কিছু তার বিরুদ্ধে, কিন্তু আসলেই সে রাতে কি হয়েছিল ইমরানের কথা কেউ শুনে না, কাকে বা বলবে সেদিন রাতের কথা। এদিকে সময় পুড়িয়ে যাচ্ছে, 9 দিন পার হয়ে গেছে, হাতে আর 13 দিন বাকি। 13 দিন পরই ফাঁসির মঞ্চে উঠতে হবে। ঠিক তখনই থানায় ইমরান সাহেবের সাথে কেউ একজন দেখা করতে আসে। ইমরান সাহেব নিজেই অবাক, ওর সাথে তো দেখা করার মতো কেউ নেই। ইমরান সাহেব কৌতূহল হয়েই অপেক্ষা করছে।
তখনই তিনি দেখলেন কালো জ্যাকেট পরিহিত, মাথার চুল স্টাইলিশ এমন এক মধ্যবয়সী ছেলে ওর দিকে এগিয়ে আসে। ছেলেটি এসেই ইমরান সাহেবের সামনে দাঁড়ায়। এরপর ছেলেটি নিজে থেকেই বলল, হাই, আমি রিয়াজ। হ্যালো, আমি ইমরান। জানি। কিভাবে? আর আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমাকে চিনতে হবে না। আমি আপনার কাছে কিছু প্রশ্নের জন্য এসেছি, যদি একটু সাহায্য করতেন। কি নিয়ে? সেদিন রাতে আপনার সঙ্গে কি হয়েছিল? এইটা জেনে আপনি কি করবেন? তাছাড়া কেউ বিশ্বাস করছে না আমাকে। আমার ফাঁসির রায় পর্যন্ত চলে এসেছে। এখন আর ঘেটে ঘুটে কি লাভ? দেখুন, আমি হয়তো আপনাকে ফাঁসি থেকে বাঁচাতে পারবো, যদি আপনি আমার প্রশ্নের উত্তরটা দেন তবেই। সত্যি বলছেন? খুশি হয়ে। সত্যি বলছি। এবার বলুন সেদিন কি হয়ে? সেদিন আমি চৌরাস্তার পাশে দাঁড়াই। নিপার পেটের বাচ্চাটা অপারেশন করে নষ্ট করতে চেয়েছি। নিপা আসার পর আমি ওর সামনে যাই, কিন্তু অদ্ভুতভাবে নিপা বলল আমার সাথে ও হসপিটাল যাবে না। আমি অবাক হই। আমি তো এখনো নিপাকে কিছুই বলিনি। তবে বুঝলো কিভাবে? এরপর নিপা কিছু না ভেবেই আমার হাতটি ধরে টানতে থাকে। আমি ওর পিছু পিছু যাচ্ছি, কিন্তু বুঝতে পারছি না কি হচ্ছে। ও আমাকে টেনে নিতে নিতে রাস্তার উপরে নিয়ে যায়। তখনই একটা ট্রাক এসে আমাকে উড়িয়ে দেয়। ও মাই গড! এরপর কি হলো? এরপর আমি আমাকে আবিষ্কার করলাম একটা অজানা শহরে, যে শহর আমি ঠিক মতো চিনিও না। তখন মনে পড়ল আমার অ্যাক্সিডেন্টের কথা। মনে পড়তেই বুকটা থরথর করে কাঁপতে লাগলো। আমি ভেবেছি আমি মরে গেছি। আশেপাশে লোকজনের মাঝে কাউকে আমি চিনি না। তখনই দেখলাম নিপা এসে আমাকে জড়িয়ে ধরে। আমি নিপার দিকে তাকাতেই নিপা জড়িয়ে ধরা অবস্থায় আমার বুকে কামড় দিয়ে হৃৎপিণ্ড খেতে থাকে। এত খারাপ হয়েছে? আচ্ছা, তারপর বলল। এরপর আমি বুকের ব্যথায় চটপট করতে করতে সেখানেই পড়ে যাই। আবার চোখ মেলে দেখি আমি একটা রুমে বন্দি আছি। এরপর রুমটা থেকে বের হবার চেষ্টা করতে গিয়ে দেখি আমার পিছনে নিপা একটি ধারালো ছুরি নিয়ে দাঁড়িয়ে আছে। বুঝে গেছিলাম এবারও নিপা আমাকে খুন করবে। তা ভেবে আমি নিজেই পাশে থাকা ফুলদানিটা ছুঁড়ে মারি নিপার দিকে। নিপা তখনই ফ্লোরে কাতরাতে কাতরাতে লুটিয়ে পড়ে। আমার খুব মায়া হয়। আর আমি ততক্ষণাৎ নিপার পাশে যেতেই নিপা হুট করে উঠে আমার গলায় ছুরি চালিয়ে দেয়। আবারও চটপট করতে করতে আমি মরে যাই। এরপর আবার চোখ মেলে দেখি আমি নাইট ক্লাবের সামনে পড়ে আছি। ঠিক তখনই একটি লোক এসে আমাকে বলল, এই বোতলের সব পানি গিলে খাও, তোমার সব সমস্যা সমাধান হবে। আমি বুঝিনি লোকটি আমায় কেন এই কথা বলেছে, কিন্তু উনি কোনোভাবে তো নিশ্চয় কিছু জানে। তাই আমিও ওনার কথা মত বোতলের সব পানি খেয়ে ফেললাম। খাওয়ার পর মাথাটা একটু ঝিম ধরে আমার, আর কিছু মনে নেই। এরপর চোখ মেলে দেখি পুলিশ নাইট ক্লাবে এসে আমাকে গ্রেফতার করে, তাও নাকি নিপার হত্যাকারী হিসেবে। কিন্তু আমি সত্যিই বলছি, নিপাকে আমি মারিনি। বুঝলাম, কিন্তু এই কথাগুলো আপনি আর কাউকেই বলবেন না। এটা জাস্ট আপনি আর আমি জানি। এছাড়া শুধু ও জানে। আরেকজনকে? সেটা তো এখনো জানতে পারিনি। সেটার সন্ধানেই আমার এতটুকু আশা। আচ্ছা, একটা কথা, এসবে কোনো ভূতপ্রেত নেই তো? হতেও পারে, আবার নাও হতে পারে। এটা একটা গোলকার চক্রদ্বার, যা প্রতিনিয়ত সব পরিস্থিতিকে গুলিয়ে দেয়। তবে এর পিছনে একজন আছেই, আর সে ভূত নাকি প্রেত সেটা না জানলেও এটা আমি শিওর দিয়ে বলতে পারি, ওটা মানুষ না। তাহলে ওয়েট অ্যান্ড সি ব্রো, আমি আর্লি ব্যাক করব আপনার কাছে। তখন বুঝতে পারবেন সবকিছু। আমি ফাঁসি থেকে বাঁচব তো? সঠিক না, হয়তো আমার ফিরতে দেরি হলে আপনার সময় শেষ হয়ে যাবে। ঠিক আছে, আপনি দেখুন কি করা যায়। আর শেষে একটা কথা বলে যাই আপনাকে, আপনি কিভাবে নিবেন জানি না, তবে এই কথাটা শুনলে আপনি শক খাবেন শিওর। কি কথা? নিপা বেঁচে আছে? মানে নিপার লাশ আমি নিজের চোখে দেখেছি। তাহলে কিভাবে সম্ভব? ওই যে বললাম, ওয়েট অ্যান্ড সি, নাও বাই। আরে ভাই, আগে তো নিপার ব্যাপারটা বলে। রিয়াজ মুচকি একটা হাসি দিয়ে সেখান থেকে চলে আসে। রিয়াজ এখন ছুটবে, অনেক দূর ছুটবে। তাকে জয়ী হতেই হবে। আর এদিকে ইমরান সাহেব বিশাল বড় এক চিন্তায় পড়ে যায়। নিপা কিভাবে বেঁচে আছে?